র্যাবের বিষয়টা শুনতে চাই যে র্যাব এক অর্থে সেভাবে থাকছে না, নাম পাল্টাচ্ছে, শুধু নাম পাল্টালেই হবে না। র্যাব আসলে কেমন চলা উচিত, কেমন হওয়া উচিত, আপনার একটু মন্তব্য শুনতে চাই। দেখেন, র্যাব শুধু নাম পাল্টাইলে হবে না, আইনি সংস্কারও আনতে হবে। যেহেতু একটা এলিট ফোর্স করা হয়েছিল, কিন্তু এলিট ফোর্সটাকে পলিটিক্যালি নানাভাবে অ্যাবিউজ করা হয়েছে বিগত আমলে, এবং এটা বিলুপ্তির ব্যাপারেই একটা ঐক্যমত ছিল যখন আলোচনা হয়েছিল। ওকে, আপনারা যদি এখন বিলুপ্তি করতে না চান, অন্তত আইনি যে সমস্ত সংস্কার দরকার সেগুলো করতে হবে, যাতে করে এটাকে যেভাবে বিগত আমলে ব্যবহার করে সেই জায়গায় যাতে আর যাওয়ার সুযোগ না থাকে। অবশ্য নাইও, কারণ হইলো এর প্রথম নিষেধাজ্ঞা কিন্তু হাসিনার আমলে র্যাবের মাধ্যমেই শুরু হয়েছিল। তো ফলে এটা মনে রাখা দরকার, মনে রেখে সংস্কার করবেন। আরেকটা আমি বলে, দেখেন আমাদের এখানে এই পানি শাসন বা জলশাসন যে কূটনীতির কথা বলা হয়, সেখানে আমরা দীর্ঘদিন ইকোলজিক্যালি যেভাবে আমরা পার্শ্ববর্তী দেশ দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছি, একদম মানে প্রায় অর্ধশতাব্দী, এইটা একটা ক্রাইম এগেনিস্ট হিউম্যানিটির মতোই। আপনি যদি উত্তর অঞ্চলের অবস্থা দেখেন, হ্যাঁ, আমাদেরকে যেভাবে ভাতে পানিতে মারার একটা ব্যবস্থা করা হয়েছিল। কারণ বাংলাদেশের যে আইডেন্টিটি, এটা একটা কৃষি সিভিলাইজেশন। আমাদের সিভিলাইজেশনটা কি? এগ্রিকালচার সিভিলাইজেশন। সেটা ধ্বংস করার একমাত্র পদ্ধতি হলো আমাদের যদি মিঠা পানির সোর্স বন্ধ করে। এখন উজানের দেশ যদি আমাদেরকে পানি শাসনের মধ্য দিয়ে এইটা করার চেষ্টা যেটা করে আসছিল, সেটার একটা কাউন্টার মেজার জিয়া রহমানের আমল থেকে কিন্তু চেষ্টা করা হচ্ছিল। কিন্তু কোনো বুদ্ধিজীবী সুশীল মিডিয়া, তাদের এটা পছন্দ হচ্ছে না। তারা পদ্মা ব্যারেজ নাম শুনতে রাজি না, তারা এটাকে গঙ্গা ব্যারেজ নামে ডাকবে। গঙ্গা ভাই ওদিকে ওরা ডাকে, আমরা এটা পদ্মাই ডাকবো বাংলাদেশে ঢোকার পরে। হ্যাঁ, রাজশাহীতে এখানে চলে আসার পরে বলে না গঙ্গা থেকে উৎপত্তি, আমরা মনে করি না কেউ, তোমরাই জ্ঞানী, আর কেউ জ্ঞানী না। নদী যে রাজশাহী থেকে উৎপত্তি হয় না এটা সবাই জানে, কিন্তু আমরা রাজশাহী থেকে কাউন্ট করি, কারণ আমার ভূমির থেকে আমি কাউন্ট করি, এই জন্য আমি পদ্মা বলি। কিন্তু বুদ্ধিজীবীরা বলতে না, এটা তো ওইখান থেকে গঙ্গা নামে ডাকতে হবে, কারণ গঙ্গা নামে তাদের প্রভুরা ডাকে, এই জন্য গঙ্গা নামে ডাকতে হবে। না, এটা পদ্মা ব্যারেজই। এবং তিস্তা আমাদের বাংলাদেশের দীর্ঘদিনের, এটা নিয়ে প্রত্যেক সময়ে আমরা যার মতো ভয়েস রেস করার চেষ্টা করেছি। সেই পাকিস্তান আমল থেকে এটা নিয়ে চলতেছে। যেহেতু ভারত এখানে বেইনসাফি করতেছে দীর্ঘ সময় ধরে, ফলে আমাদের দিক থেকে আমরা যা করতে পারি আমরা আমাদের প্রিজার্ভেশনের ব্যবস্থা করতে পারি। এবং এটা আমার ভাই ঠিকই বলছে, এটা একটা ন্যাশনাল ইস্যু। এখানে আমাদের দলমত নির্বিশেষে একটা জাতীয় ঐক্য আমাদের আছে অলরেডি। সেই জাতীয় ঐক্যের ভিত্তিতে এটা হবে। হ্যাঁ, এবং স্বচ্ছতা, এবং এই যে হাসিনার আমলেও এই যে আপনার এই রূপকল্প 2021 বা এরকম ছিল, যে ওগুলোতেও এই গঙ্গা ব্যারেজ ছিল, বা এই যেটাকে আমরা পদ্মা ব্যারেজ বলছি, সেগুলোতে মানে তারা রেটরগেলে রাখছে, যেহেতু এটা পপুলার দাবি। সেখানে ব্যয় ধরা হয়েছিল, দেখা যাচ্ছে যে এটা 65,000 কোটি টাকার মতো। হ্যাঁ, সেটা আমি আজকে গতকালকের একটা পত্রিকার এইটা বিষয়ে একটা প্রতিবেদনের মধ্যে এটা দেখলাম। তো ফলে এখানে এই সরকার এটা প্রাথমিকভাবে 35,000 কোটি টাকা পদ্মা ব্যারেজ ব্যয় নির্ধারণ করেছে। এবং এর মধ্যে তারা যে হিসাবটা দেখাচ্ছে যে বছরে 8,000 কোটি টাকার, মানে আপনার এগ্রিকালচার, বিদ্যুৎ এবং ইকোলজিক্যাল সবকিছু মিলে 8,000 কোটি টাকার আপনার সমৃদ্ধি বা আপনার জাতীয় জিডিপিতে যুক্ত হবে। মানে যেই উপকারটা পাবে তার মূল্যমান এইভাবে নির্ধারণ করা হয়েছে, প্রায় 8,000 কোটি টাকা। যদি এটা হয় খুবই ভালো, এটা সাধুবাদযোগ্য। কিন্তু এটা কথা ওইটাই যে এখানে মেগা প্রকল্প বাংলাদেশে একটা দুর্নামের ব্যাপার, মেগা প্রকল্প একটা মেগা আতঙ্কের ব্যাপার, মেগা প্রকল্প একটা মেগা লুটপাটের ব্যাপার। অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন যে ঋণের কারণে এখানে কোনো মুদ্রাস্ফীতি হবে কিনা, সেই আশঙ্কাটাও কিন্তু আছে। মুদ্রাস্ফীতির মধ্যে অলরেডি আমরা আসছি, আমরা একটা ভয়াবহ ইকোনমিক্যাল আপনার ডিজাস্টারের মধ্যে আসছে। ফলে ডিজাস্টার থেকে উত্তরণের পলিসিটা বিএনপি আমরা যেটা দেখলাম 3 ভাবে নির্ধারণ করে, 3টা ক্যাটাগরিতে। একটা হলো পুনরুদ্ধার প্রকল্প, এটা 1 বছর লাগবে, আগামী ডিসেম্বর পর্যন্ত আপনার মানে স্ট্যাবিলিটি আগের অবস্থায় যাইতে, কারণ এখন ডাউনগ্রেডিং, জিনিসপত্রের দাম অলরেডি ঊর্ধ্বমুখী। তারপরে হলো আপনার পুনর্গঠন, তারপরে হলো প্রবৃদ্ধি। ফলে প্রবৃদ্ধির স্টেজে না যাওয়া পর্যন্ত আপনি সাধারণ মানুষের যে কাঙ্ক্ষিত আপনার যে ফ্যাসিলিটি পাওয়ার কথা, সুবিধা পাওয়ার কথা, সেটা পাবে না। ফলে প্রবৃদ্ধিতে যাওয়ার জন্য আসলে 3 থেকে 4টা বছর সময় লাগবে। 3-4 বছরও আপনি পারবেন না যদি প্রক্রিয়াগুলো আপনি যথাযথভাবে এবং স্বচ্ছভাবে যদি না করেন। এবং সেক্ষেত্রে করার ক্ষেত্রে অবশ্যই আপনার যে ইশতেহারকে আমি মনে করি আপনারা যারা রাজনীতি করেন, বিএনপি, আপনাদের ইশতেহারটা হাতে সবসময় রাখা উচিত, ইশতেহারটা ধরে আগানো উচিত। তাহলে এখন সেই জায়গায় একটু বলতে চাই, সেটা ইশতেহারেও উল্লেখ করা আছে এবং এটা বারবার আমরা অনেকবারই বলতে শুনেছি বিএনপি নেতাদের, যে নারী এবং শিশুর প্রতি যে সহিংসতা সেটা বন্ধের জন্য উদ্যোগ নেবে। আমরা অন্তর্বর্তী সরকারের সময় আমরা শুনেছিলাম, আইন পরিবর্তন দেখেছিলাম। কিন্তু আপনি জানেন যে মিরপুরের পল্লবীতে পাশের ফ্ল্যাটে যৌন নির্যাতন ও হত্যার শিকার হয়েছে একটি শিশু। একটি নিউজ দেখেছি, খুবই দুঃখজনক একটি ঘটনা। এবং সেক্ষেত্রে আমরা দেখছি শিশুটির বাবা, তিনি কোনো বিচার চান না, কারণ তিনি জানেন যে তেমন কোনো বিচার হবে না। এই যে বিচারের
প্রতি মানুষের বিচার থেকে মানুষের আস্থাটা ভয়াবহ, উঠে যাওয়া, ভয়ঙ্কর এটা কি করে এখন সরকার রিস্টোর এটাই করতে পারে? রিস্টোর করতে হবে, এটাই সে সরকারের জায়গায় দায়িত্ব। এবং সেক্ষেত্রে এই ঘাতক যিনি, তার নাম সোহেল রানা, তাকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে এবং তিনি দায় স্বীকার করেছেন। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই। এবং এই ঘটনাগুলো একটা হলো পলিটিক্যাল কেওয়াস, এনার্কি, তারপরে হলো এই যে ধরনের পারভার্ট ক্রাইম, এই ক্রাইমগুলোর সাথে সামাজিক স্থিতিশীলতা, নৈতিক শিক্ষা, কালচারাইজেশন, পলিটিক্যাল কালচার, ব্যক্তি পর্যায়ের আপনার ধরেন যে সুশিক্ষা এবং একটা নৈতিক শিক্ষা, এগুলোরও অনেকগুলো ব্যাপার আছে। সবগুলো যে রাষ্ট্র করে দিতে পারবে এমন না, কিছু বিষয় সামাজিক সেফটির বা আপনার সোশ্যাল এথিক্সেরও ব্যাপার। কিন্তু এই ধরনের প্রথম দরকার হলো বিচার, এমন লেভেলের বিচার যেটা দৃষ্টান্ত স্থাপন হয়, সেক্ষেত্রে যে বিচার এবং একটা রাষ্ট্র, একটা সমাজ কতখানি সুস্থ এবং কতখানি অসুস্থ, এটা বুঝবেন কিভাবে? বুঝবেন হইলো সেটা তার শিশু এবং নারীদের প্রতি কতখানি মানবিক, কতখানি আন্তরিক। সেই জায়গায় একটু